বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই বেঁচে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো আপনারা যদি করেন ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি রূপোর নুপুর। আমরা কম বেশি কিন্তু অনেকেই নানা ধরনের রূপোর জুয়েলারি ব্যবহার করে থাকি, তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন রূপোর জিনিসের মধ্যে একটা কালচে রং চলে আসে, তাছাড়াও নোংরাও বসে যায়, তখন দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না। আমরা অনেকে কি করি, তখন রূপোর জুয়েলারিগুলো দোকানে নিয়ে যাই পলিশ করানোর জন্য, যাতে করে আগের মতো নতুনের মতো চকচকে হয়ে যায়। তবে আপনারা দোকানে না গিয়ে কিভাবে বাড়িতেই রূপোর জুয়েলারিগুলো একদমই নতুনের মতো করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন। কোলগেটের ওপরে সামান্য পরিমাণের জল দিয়ে দিলাম। এবার আঙুলের সাহায্যে এইভাবে করে একটু লাগিয়ে নিয়েছি। আর এই যে নুপুরগুলো রয়েছে তার মধ্যে আমি কোলগেটটাকে এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে কোলগেটটা লাগিয়ে দেওয়ার পর 5 মিনিট এইভাবে করে রেখে দেবেন। আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু 5 মিনিট রাখবো না, সাথে সাথেই কিন্তু এটাকে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দেব। আবারও আমি ব্রাশের সাহায্যে এই নুপুরটাকে এইভাবে করে ঘষে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। প্রথমে নুপুরের ওপরের সাইডটা এইভাবে ঘষে নেব, আর ওপরের সাইডটা যখন দুটোরই ভালোভাবে ঘষে নেওয়া হয়ে যাবে তখন নুপুরের যে তলার সাইডটা রয়েছে সেটাও কিন্তু ব্রাশের সাহায্যে এইভাবে ঘষে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুটো নুপুরই কিন্তু আমি এইভাবে করে 1 মিনিটের মতো ঘষে নিয়েছি। এবার এই নুপুরগুলো জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়ে গেছে। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল, আর এইভাবে করে ধুয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা দোকানে না গিয়ে টাকা খরচ না করেই বাড়িতে কিন্তু খুব সহজেই একদমই নতুনের মতো চকচকে করে নিতে পারি রূপোর যে কোনো ধরনের জুয়েলারি। আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের পাট শাক। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের পাট শাক পাওয়া যাচ্ছে, আর আমরা অনেকেই কিন্তু পাট শাক খেতে খুবই পছন্দ করে থাকি। তবে কোনো কারণবশত যদি এই পাট শাক রান্না করা না হয়, এই শাক যদি আমরা ফ্রিজে রাখি কি ফ্রিজের বাইরে রাখি, যেখানেই রাখি না কেন অন্যান্য শাকের তুলনায় দেখবেন এই শাক কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায়। তবে আপনারা এই শাক কিভাবে রাখলে খুব তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যাবে না, সেটা আপনারা ফ্রিজেই রাখুন কি ফ্রিজের বাইরে রাখুন। নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো, এটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে তারপর নিংড়ে নেব। এবার এইভাবে করে কাপড়টাকে আমি বিছিয়ে নিচ্ছি। তারপর যে শাকটা রয়েছে সেটাকে এইভাবে করে মাঝখানে আমি দিয়ে দেব। এবার যে কাপড়টা রয়েছে সেটাকে এইভাবে করে কভার করে দিতে হবে, যাতে করে শাকটা বাইরে বেরিয়ে না আসে। আপনাদের যেভাবে সুবিধা আপনারা কিন্তু সেইভাবে করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে কাপড়টাকে দিয়ে শাকটাকে ভালোভাবে ঢেকে দিয়েছি। এবার শাকটাকে আপনারা এইভাবে করে যদি ফ্রিজে রাখেন তাও দেখবেন বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকবে, শাকটা শুকিয়ে যাবে না, এমনকি পচেও যাবে না। তাছাড়াও আপনারা যদি ফ্রিজের বাইরেও রাখেন না কেন দেখবেন শাকটা কিন্তু শুকিয়ে যাবে না। তবে যে সুতির কাপড়টা দিয়ে আপনারা শাকটাকে পেঁচিয়েছেন তার মধ্যে মাঝে মাঝে এইভাবে করে আপনারা যদি জল ছিটিয়ে দেন তাহলে কিন্তু শাকটা আরও ভালো থাকবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পুরনো বালিশের কভার। দেখবেন যখন বালিশের কভারের মধ্যে কালার চলে যায় বা ফেটে যায় তখন কিন্তু এই ধরনের বালিশের কভারগুলো আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, হয় ফেলে দিই নাহলে পোছাপোছির কাজে লাগিয়ে দিই। তবে অন্তত একবার আমরা অন্য কাজেও লাগিয়ে নিতে পারি। আর দেখতেই পাচ্ছেন এই বালিশ কভারটা কিন্তু আমার ফেটে গেছে। তবে আজ এই বালিশ কভার দিয়ে দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কোন দুটো টিপস। আমরা বিছানার মধ্যে কম বেশি অনেকেই কিন্তু বেডশিটের ব্যবহার করে থাকি, আবার অনেক সময় কি করি অল্টারনেট করে কিন্তু বেডশিটগুলো আমরা বিছানায় বিছিয়ে দিই। তবে বাকি যে বেডশিটগুলো থাকে আমরা এদিক ওদিক যেখানে সেখানে অনেক সময় রেখে দিই, যখন প্রয়োজন হয় বেডশিটগুলোর আমরা কিন্তু খুঁজে পাই না।
তাছাড়াও যদি খোলা এইভাবে করে রেখে দেওয়া হয় অনেকটাই কিন্তু নোংরাও বসে যায় বেডশিটের মধ্যে। তবে আমরা যদি এইভাবে করে বেডশিটগুলো বেড কভারের মধ্যে একসাথে রেখে দিই তাহলে একটা জায়গার মধ্যে গোছানো থাকবে, এমনকি বেডশিটের মধ্যে আমাদের কোনো রকমের ধুলো নোংরা ময়লা কিন্তু বসবে না। তাছাড়াও যখন আমাদের প্রয়োজন যে বেডশিটের আমরা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবো। এইভাবে করে আমরা পুরনো কালার চলে যাওয়া ফেটে যাওয়া বালিশ কভারটি কিন্তু ব্যবহার করতে পারি। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো আমাদের পুরনো বালিশ কভার নিয়েই। তো এই বালিশ কভারটা আপনারা আবারও কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা হ্যাঙ্গার কিন্তু আমাদের কম বেশি প্রত্যেকেরই বাড়িতে থাকে। এইভাবে করে বালিশ কভারের মধ্যে আমি পরিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে হ্যাং করে নেব। আর এটা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া। দরজার পিছনের সাইডে এইভাবে করে হ্যাং করে দিয়েছি। আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই জামা কাপড় ধুয়ে থাকি, বিশেষ করে যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তখন দেখবেন অনেক জামা কাপড়ই হয়ে যায়। আর সেই জামা কাপড়গুলো আমরা অনেক সময় এদিক ওদিক রেখে দিই, খুঁজে পাই না। তাছাড়াও এদিক ওদিক থাকলে ছড়ানো ছিটানো থাকে, যেটা দেখতেও একদমই খারাপ লাগে। আমাদের জামা কাপড়গুলো ধোয়ার আগে এইভাবে করে একটা বালিশ কভারের মধ্যে রেখে দিই, তাহলে দেখবেন একটা জায়গার মধ্যে থাকবে আর এটা কিন্তু আমাদের লন্ড্রি ব্যাগের কাজ করবে। যখন আমাদের জামা কাপড় ধোয়ার সময় হবে এখান থেকে বের করে আমরা ধুয়ে নিতে পারবো। আর এইভাবে করে রাখলে কারো চোখেও কিন্তু পড়বে না, দরজার পিছনে যেহেতু থাকবে, আর দেখতেও কিন্তু খারাপ লাগবে না। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন কিন্তু আমরা রান্নাবান্না করার ক্ষেত্রে কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি। তবে এমন কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে দেখবেন একদমই মিহি রসুনের কুচির প্রয়োজন হয়। অনেকে আমরা চপার দিয়ে করে থাকি, তবে কম পরিমাণ রসুন হওয়ার কারণে চপারে কিন্তু ঠিকঠাকভাবে হয় না। তবে আপনারা কিভাবে একদম মিহি কুচি করে নেবেন, তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা ছুরির যে পিছনের সাইডটা রয়েছে সেটা দিয়ে প্রথমে এইভাবে করে একটু চেপে নেবেন। এইভাবে চেপে দিলেই দেখবেন রসুনটা একটু থেতো হয়ে যাবে। তারপর আপনারা এইভাবে করে কুচি করতে থাকবেন যতটা কুচির প্রয়োজন। আর এইভাবে যদি কুচি করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আরও মিহি কিভাবে কুচি করে নেবেন সেটাও দেখিয়ে দেব। তো আরও একটা রসুন নিয়ে এইভাবে করে আমি চেপে দিলাম আর দেখতেই পাচ্ছেন থেতো হয়ে গেছে। একইভাবে এইভাবে করে কুচি করে নিলাম। এবার আপনারা কিভাবে একদম মিহি কুচি করবেন, এই যে ছুরিটা রয়েছে এইভাবে করে ধরে আপনারা এইরকম করতে থাকবেন। এইরকম করলেই দেখবেন রসুনটা একদম মিহি কুচি হয়ে যাবে। তাছাড়াও এইভাবে যদি কাজটা করে নেন একদম মিহি কুচিও হয়ে যাবে আর হাত কাটারও কিন্তু সম্ভাবনা থাকবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। বিশেষ করে আমরা কিন্তু এই রসুনের কুচিগুলো যদি স্যুপ বানিয়ে থাকি বা মাঞ্চুরিয়ান করে থাকি, আরও নানা ধরনের রেসিপি করে থাকি, সেগুলোতে প্রয়োজন হয়। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আটা মাখা। রুটি করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু আটা মেখে থাকি। তবে অনেক সময় দেখা যায় যে রুটি আমরা যদি কোনো কারণবশত না করি, আবার অনেক সময় কি হয়, হয়তো পুরো আটা মাখাটা আমরা রুটি করার জন্য ব্যবহার করিনি, বেশ কিছুটা আটা মাখা রয়ে গেছে। তখন আমরা কি করি, এই আটা মাখাটাকে সকলেই কিন্তু ফ্রিজের মধ্যে তুলে রাখি। তবে যখনই আমরা আটা মাখাটা বের করি তখন দেখবেন আটার ওপরে একটা কালচে ভাব হয়ে যায়। তাছাড়াও আটাটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়। তবে যদি আপনারা আটা মাখা ফ্রিজে রাখেন, এমন কিভাবে রাখবেন যাতে করে আটার ওপরে একটা কালচে আস্তরণ হবে না, তাছাড়াও আটাটা শক্ত হয়ে যাবে না। তার জন্য এখানে নিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটাকে আমি আটার ওপরে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। আপনারা ভালোভাবে পুরো আটার মধ্যে একটু লাগিয়ে নেবেন যাতে করে একটা তেলের আস্তরণ হয়ে যায়। তারপর আপনারা যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে আটা মাখাটা এইভাবে করে ভরে তারপর ফ্রিজে যদি রেখে দেন, দেখবেন আটার ওপরে যে একটা কালচে আস্তরণ হয়ে যায়, সেই আস্তরণও হবে না, এমনকি আটা কিন্তু শক্ত হয়ে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস।
আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আঙ্গুর। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের আঙ্গুর পাওয়া যাচ্ছে, আর আমরা কম বেশি অনেকেই বাড়িতে নিয়ে আসি। তবে আমরা যেখান থেকে আঙ্গুর নিয়ে আসি না কেন, সেই আঙ্গুরগুলো বেশ কিছুদিন ভালো রাখার জন্য নানা ধরনের স্প্রে বা কেমিক্যাল দিয়ে রাখা হয়। আর দেখতেই পাচ্ছেন আঙ্গুরের ওপরে একটা সাদা মতো যেন কিছু আস্তরণ লেগে রয়েছে। তবে আমরা অনেকে কি করি, ডাইরেক্ট আঙ্গুরটাকে জল দিয়ে ধুয়ে কিন্তু খেয়ে নিই। এইভাবে খাওয়া কিন্তু একদমই উচিত নয়। যে স্প্রে বা কেমিক্যাল দেওয়া হয় সেটা কিন্তু আমাদের শরীরে যদি চলে যায় তাহলে কিন্তু অনেকটাই শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আঙ্গুর আপনারা খাওয়ার আগে এমন কিভাবে খাবেন যাতে করে আপনাদের শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে লবণটাকে জলের সাথে মিশিয়ে দেব। তারপর যতটা আঙ্গুর আপনাদের প্রয়োজন বা আপনারা খাবেন সেই আঙ্গুরটা এই জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পর আপনারা এখান থেকে আঙ্গুরটা তুলে নেবেন, তারপর আরও একবার জল দিয়ে ধুয়ে খাবেন। তাহলে দেখবেন যে স্প্রে বা কেমিক্যাল দেওয়া হয় আঙ্গুরের মধ্যে সেটা কিন্তু লবণ জলে দেওয়ার কারণে চলে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে একটা শ্যাম্পুর পাতা। আপনারা যে ধরনের শ্যাম্পু ব্যবহার করেন এখানে সেই শ্যাম্পুই ব্যবহার করতে পারেন। এবার এই যে শ্যাম্পুটা রয়েছে আমি প্রথমে কেটে নেব, তারপর পুরো শ্যাম্পুটাই কিন্তু এই পাত্রের মধ্যে দিয়ে দেব। তবে আজ কিন্তু এই শ্যাম্পুটা আমি চুলের জন্য ব্যবহার করব না, অন্য একটা কাজে ব্যবহার করব। কি কাজে ব্যবহার করব সেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক এটা আমরা কি কাজে ব্যবহার করি। তো দেখতেই পাচ্ছেন পুরো শ্যাম্পুটাই কিন্তু এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তবে এর সাথে আরও দুটো উপকরণ আমি মিশিয়ে নেব। এখানে নিয়েছি সামান্য পরিমাণের হলুদ। দেখতেই পাচ্ছেন যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি। আপনারা চাইলে কাঁচা হলুদও কিন্তু ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের বেটে। এখানে আমি লেবু, এখান থেকে হাফ চামচের মতো লেবুর রস আমি এর মধ্যে বের করে দিয়ে দেব। তারপর এই তিনটে উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর যে জিনিসগুলো আমি এখানে ব্যবহার করেছি এগুলো সাধারণত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি থাকে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখবেন একটা ক্রিমের মতো কিন্তু তৈরি হয়ে যাবে। আমরা দেখবেন পার্লারে কিন্তু অনেকেই যেয়ে থাকি, অনেকটা সময় যেমন নষ্ট হয়, অনেকটা টাকাও কিন্তু খরচ হয়। হাতে পায়ে পেডিকিউর করানোর জন্য অনেকটাই কিন্তু গরম পড়ে গেছে। তাছাড়াও যদি আমাদের কোনো অনুষ্ঠান বাড়ি থাকে আমরা কম বেশি অনেকেই পার্লারে যেয়ে থাকি। তবে পার্লারে না গিয়ে আমরা এইভাবে করে যদি একটা বাড়িতেই রেমেডি বানিয়ে নিই আর সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখবেন দুর্দান্ত আপনারা ফল পাবেন। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি আপনাদেরকে এই রেমেডিটা হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। আপনারা হাতে, পায়ে, কাঁধে অ্যাপ্লাই কিন্তু করতে পারেন। এখন যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে আমরা অনেকেই পার্লারে গিয়ে থাকি। পার্লারে গিয়ে কাজটি করলে আমাদের অনেকগুলো টাকাও খরচ হয়, সময়ও নষ্ট হয়, আবার অনেকেরই কাছে কিন্তু হাতে সময় থাকে না। আমরা যদি এইভাবে করে কাজটি করে নিই আমাদের সময়ও বেঁচে যাবে, টাকাও বেঁচে যাবে। তাছাড়াও যাদের হাতে সময় থাকবে না আপনারা কিন্তু বাড়িতেই এইভাবে করে পেডিকিউর ম্যানিকিউর করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা পরিমাণের আমি যে মিশ্রণটা বানিয়েছি হাতের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে করে হালকাভাবে ডলে নিচ্ছি। কিভাবে কাজটি করছি সেটা আপনারা ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এইভাবে করে আপনারা 15 দিন অন্তর একবার করতে পারেন। তাছাড়াও চাইলে আপনারা সপ্তাহে একবারও কিন্তু করতে পারেন। হাতে, পায়ে, কাঁধে যদি করেন দেখবেন খুব ভালো ফল পাবেন। এইভাবে করে ঘষে নেওয়ার পর আমি নিয়ে নিয়েছি লেবুর খোসাটা, যে লেবুর রস বের করেছিলাম সেটা দিয়ে আমি এইভাবে করে কিছুক্ষণ ঘষে নেব। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি ঘষে নিয়েছি, হালকাভাবেই কাজটি করেছি। তারপর এইভাবে করে আমি রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি পরিষ্কার জল দিয়ে এটাকে ধুয়ে আপনাদের দেখিয়ে দেব। তাহলে কিন্তু আপনারা নিজেই দেখে বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন হয়ে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জল দিয়ে
ধুয়ে নিচ্ছি। এবার একটা তাওয়ালের সাহায্যে এইভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। এখন দুটো হাত একসাথে করে নিয়েছি আর বুঝতেই পারছেন যে কতটা পরিবর্তন হয়েছে। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। দিচ্ছি একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। রুটি আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি, তবে রুটি বানানোর আগে আটাটাও কিন্তু আমাদের মেখে নিতে হয়। তবে অনেক সময় দেখবেন আমাদের হাত যদি কেটে যায় বা হাতে ব্যথা হয়ে যায়, তখন দেখবেন আটা মাখতে আমাদের অনেকটাই অসুবিধা হয়। তাছাড়া যদি সাহায্য করার মতো কেউ না থাকে তখন তো আরোই অসুবিধা হয়ে যায়। আবার যদি হাত কেটে যায়, আঙুলের মধ্যে রক্তও বেরিয়ে থাকে, আটা মাখতে গিয়ে সেই রক্তও কিন্তু আটার মধ্যে লেগে যায়। তবে আপনারা কিভাবে আটাতে হাত না লাগিয়ে আটা মেখে নেবেন, এমনকি খুব ভালোভাবে আটাও মাখতে পারবেন, তাছাড়াও নরম তুলতুলে রুটি হবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। মাখার সময় কুসুম গরম জলের ব্যবহার করে থাকি, তাহলে দেখবেন আটা অনেকটাই নরম হবে, এমনকি রুটি নরম তুলতুলে হবে। তবে গরম জল ব্যবহার করার কারণে আমরা হাত দিয়ে ঠিকঠাকভাবে আটা মাখতেও পারি না। এইভাবে যদি বেশ কিছুটা জল দিয়ে দিই আর গ্রেটারের সাহায্যে এইভাবে করে মেশাতে থাকি, তাহলে দেখবেন ভালো মতোই কিন্তু আমরা আটাটা মাখতে পারবো। তবে একবারেই কিন্তু অনেকটা পরিমাণের জল ব্যবহার করবেন না, না হলে কিন্তু আটা মাখাটা অনেকটাই নরম হয়ে যেতে পারে। অল্প করে জল দিতে থাকবেন আর আটাটা এইভাবে করে মাখতে থাকবেন। এইভাবে যদি আটা মাখি, আমাদের আটার মধ্যে হাত না লাগিয়েই কিন্তু খুব ভালোভাবে আটাটা মেখে নিতে পারবো। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি গ্রেটারের সাহায্যে এইভাবে করে কিন্তু আটাটাকে মেখে নিচ্ছি আর খুব ভালোভাবে কিন্তু মেখে নেওয়াও হয়ে গেছে। এটা এইভাবে করে ঘোরাতে ঘোরাতেই দেখবেন একটা সময়ে কিন্তু আটাটা পুরো গ্রেটারের মধ্যেই উঠে আসবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো আটাই কিন্তু গ্রেটারের হ্যান্ডেলের মধ্যে চলে এসেছে আর আটা কিন্তু আমার খুব ভালো মতো মেখে নেওয়াও হয়ে গেছে। আর কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন। যদি আমরা একটু মথে নিই তাহলেই দেখবেন আটাটা পুরো রেডি হয়ে যাবে। এইভাবে করে হাত না লাগিয়ে আমরা কিন্তু আটা মেখে নিতে পারবো, এমনকি রুটিও নরম তুলতুলে হবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।